প্রিয় ছাত্ররা, আজকে আমরা চতুর্থ সেটের গ বিভাগের যে প্রশ্নগুলি আছে, অর্থাৎ ব্যাকরণ ও নির্মিতি অংশের যে প্রশ্নগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। আমাদের গ বিভাগের অর্থাৎ 10-এর দাগের যে প্রশ্নগুলি আছে সেগুলি মূলত ব্যাকরণ বিষয়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন। সেখানে দেখো, যে কোনো 7টি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে, যে প্রত্যেকটি প্রশ্নমান 1। আমাদের প্রথম প্রশ্ন উত্তর করার আগে আমি একটু তোমাদের বলতে চাই, আমি আগেও বলেছি যে ব্যাকরণ অংশের প্রশ্ন উত্তর যখন করবে তখন একটু ধীর স্থির, একটু বেশি মনোযোগী হয়ে উত্তরগুলো লেখার চেষ্টা করবে, যাতে হাতের লেখা একটু পরিষ্কার করা যায় এবং বানান ভুলের যে বিষয়টি সেটি থেকে একটু যেন অবগত থাকা যায়। অর্থাৎ এক্ষেত্রে যদি বানান ভুল হয় তাহলে কিন্তু পুরো নম্বরটি কাটা যাবে। তাই ব্যাকরণের প্রশ্ন করার সময় কিন্তু একটু মনোযোগ সহকারে এবং ধৈর্যশীল হয়ে উত্তরগুলি লেখার চেষ্টা করবে। আমাদের প্রথম প্রশ্ন, সভা সমিতি শব্দ দুটি কোন শ্রেণীর পদ তা লেখো। আমরা যখন বিশেষ্য শ্রেণী বিভাগ পড়েছিলাম তখন সমষ্টিবাচক বিশেষ্য আমরা এক প্রকারের শ্রেণী বিভাগ পেয়েছি। এগুলি মূলত সমষ্টিবাচক বিশেষ্য শ্রেণীর পদ। আয়ুষ আমাদের দ্বিতীয় প্রশ্ন, আয়ুষ হালকা সবুজ রঙের জামা পরতে খুব ভালোবাসে। এটি একটি বাক্য এবং এই বাক্যে দেখো নিম্নরেখ পদটি কোন শ্রেণীর বিশেষণ তা উল্লেখ করো বা লেখো। অর্থাৎ এই বাক্যের মধ্যে দেখো একটি শব্দদ্বয়ের নিচে দাগ দেওয়া আছে এবং সেই শব্দদ্বয়টি কোন শ্রেণীর বিশেষণ, অর্থাৎ প্রশ্নেই উল্লেখ করা আছে এটি এক প্রকারের বিশেষণ। আমরা 3 প্রকারের বিশেষণ সম্পর্কে পড়েছি, তার মধ্যে এটি কোন শ্রেণীর বিশেষণ। এটি হচ্ছে বিশেষণের বিশেষণ। উত্তর হচ্ছে কোন শ্রেণীর বিশেষণ, এটি হচ্ছে বিশেষণের বিশেষণ। তারপরে পরবর্তী প্রশ্ন, অনুসর্গের দুটি প্রচলিত নাম লেখো। আমরা বারংবার আলোচনা করেছি, বিভিন্ন সময়ে প্রশ্নটি আলোচনা করেছি। অনুসর্গের অপর কী কী নামে পরিচিত? অনুসর্গ অপর পরসর্গ বা কর্মপ্রবচনীয় নামে পরিচিত। অনুসর্গ অপর পরসর্গ বা কর্মপ্রবচনীয় নামে পরিচিত। তারপর আমাদের চতুর্থ প্রশ্ন, ধাতুকে পদে কে পরিণত করে। খুব ভালো প্রশ্ন। ধাতুকে পদে কে পরিণত করে? আমরা যখন বলেছিলাম যে শব্দকে পদে পরিণত করে বিভক্তি, অর্থাৎ শব্দ বিভক্তি, এবং ধাতুকে পদে পরিণত করে বিভক্তি, সেটি হচ্ছে ধাতুকে পদে পরিণত করে ধাতু বিভক্তি। তাই এক্ষেত্রে উত্তরটি লিখতে হবে ধাতু বিভক্তি। আমাদের পরবর্তী প্রশ্ন অর্থাৎ পঞ্চম প্রশ্ন, উপসর্গ অপর কী নামে পরিচিত। উপসর্গ অপর কী নামে পরিচিত? উপসর্গের অপর নাম আদ্য প্রত্যয়। উপসর্গের অপর নাম আদ্য প্রত্যয়। আমাদের ষষ্ঠ প্রশ্ন, দুটি বিদেশি অনুসর্গের উদাহরণ দাও। আগের সেটে আমরা দেখেছিলাম অনুসর্গ উল্লেখ করে দেওয়া হয়েছিল এবং সেটিকে বাক্যে প্রয়োগ করতে বলা হয়েছিল। আমরা এই সেটে কি দেখলাম যে অনুসর্গের শুধুমাত্র উদাহরণ চেয়েছে, বাক্যে প্রয়োগ করতে বলেনি। তাই অযথা কেউ অনুসর্গগুলি দিয়ে বাক্য রচনা করবে না। প্রশ্নে ঠিক যেমনটি চাওয়া হবে তেমনটিই উত্তর লেখার চেষ্টা করবে। নিজস্ব কোনো বল বিচার বুদ্ধি প্রয়োগ করার প্রয়োজন নেই। এক্ষেত্রে প্রশ্নে যেহেতু বলা হয়েছে যে অনুসর্গের উদাহরণ দাও, শুধুমাত্র দুটি অনুসর্গের বিদেশি অনুসর্গের নাম লিখলেই হবে। তাই আমরা দুটি বিদেশি অনুসর্গ কি জানি? বনাম, বরাবর, এগুলি হচ্ছে বিদেশি অনুসর্গ এবং দুটি বিদেশি অনুসর্গের নাম বনাম এবং বরাবর বা বাবদ, এগুলি লিখলেই হবে। আমাদের পরবর্তী প্রশ্ন 10.7 দাগের, সুমন আর আয়ুষের সঙ্গে রোজ দেখা হলে খুব ভালো লাগে।
এখানে একটা বাক্য তুলে দেওয়া হয়েছে এবং দেখা শব্দটির নিচে একটা দাগ দেওয়া আছে এবং বলা হয়েছে নিম্নরেখ ক্রিয়াপদটিতে মূল ধাতুটি কি লেখো। অর্থাৎ এই যে দেখা ক্রিয়াপদটি আছে এর মূল ধাতু কি বা মূল অংশ বা সার অংশ যেটা সেটাই লিখতে বলা হয়েছে। তাই দেখা শব্দটিকে যদি আমরা একটু বিশ্লেষণ করি যে মূল ধাতু বা মূল অংশটি কি, তাহলে দেখব দেখ যুক্ত আ, দয়কার খ হসন্ত যুক্ত আ, অর্থাৎ আ হচ্ছে সহযোগী শব্দখণ্ড আর দেখ হচ্ছে এর মূল ধাতু। তাই এর উত্তরটি হচ্ছে দেখ হচ্ছে মূল ধাতু, এটি লিখলেই হবে। তারপর আমাদের পরবর্তী প্রশ্ন, সংযুক্তির প্রকৃতি অনুসারে বিভক্তি কয় প্রকার ও কি কি। সংযুক্তির প্রকৃতি অনুসারে বিভক্তি কয় প্রকার ও কি কি। আমরা প্রত্যেকেই জানি বিভক্তি মূলত দুই প্রকার, সেটি কি কি, শব্দ বিভক্তি এবং ধাতু বিভক্তি, এটুকু লিখলেই হবে। তারপর আমাদের পরবর্তী প্রশ্ন, সাগ্নিক রোজ বিদ্যালয়ে এসে আমায় নমস্কার করে। সাগ্নিক রোজ বিদ্যালয়ে এসে আমায় নমস্কার করে নিম্নরেখ পদটির সন্ধি বিচ্ছেদ করো এবং সন্ধির কোন নিয়ম মানা হয়েছে তা লেখো। এখানে একটি সন্ধি যুক্ত পদ রয়েছে, সেই পদটি চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে তার সন্ধি বিচ্ছেদ করতে হবে এবং সন্ধির কোন নিয়ম মানা হয়েছে সেটি লিখতে হবে। আমরা এখানে দেখছি প্রশ্নে কোনো শব্দের নিচেই কিন্তু কোনো রেখা দেওয়া নেই। এখানে যে নমস্কার, দেখো নমস্কার শব্দটি হচ্ছে একটি সন্ধিবদ্ধ বা সন্ধিযুক্ত পদ এবং একে সন্ধিযুক্ত পদটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখো নমঃ যুক্ত কার, অর্থাৎ দন্ত ন ম বিসর্গ যুক্ত কয়াকার রকার সমান নমস্কার, অর্থাৎ নমঃ যুক্ত কার। এক্ষেত্রে বিসর্গ রূপান্তরিত হচ্ছে স্বয়ে, অর্থাৎ বিসর্গ দন্তস্বয়ে পরিণত হচ্ছে এবং নমস্কার এই সন্ধিযুক্ত পদটি গঠিত হয়েছে। তাই এখানে সন্ধির কোন নিয়ম মানা হয়েছে, তাহলে কি লিখতে হবে যে এখানে বিসর্গ ধ্বনি রূপান্তরিত হয়ে দন্তস্বয়ে পরিণত হচ্ছে এবং সেটি পরবর্তীতে যুক্ত ব্যঞ্জন হিসাবে ব্যবহৃত হচ্ছে। আমাদের 10-এর দাগের যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি ছিল ব্যাকরণ বিষয়ে সেগুলি এখানে আলোচনা শেষ। এবার দেখো পরবর্তী যে 11 নম্বর দাগের প্রশ্ন আছে, অর্থাৎ যে কোনো দুটি প্রশ্নের উত্তর আমাদের লিখতে হয়, অর্থাৎ প্রশ্নগুলির মান 2 করে। এক্ষেত্রে যে প্রথম প্রশ্নটি আছে নি অব স পরা, এগুলি কোন শ্রেণীর উপসর্গ এবং উপসর্গগুলি দিয়ে একটি করে শব্দ গঠন করতে বলা হয়েছে। এগুলি সংস্কৃত উপসর্গ আমরা প্রত্যেকেই জানি এবং এই উপসর্গগুলির আমরা যদি প্রয়োগ দেখি তাহলে দেখব যে নি, এই উপসর্গগুলি সবটাই কিন্তু সংস্কৃত ভাষা থেকে সরাসরি গৃহীত করা এবং গ্রহণ করা হয়েছে এবং নি দিয়ে আমরা যদি একটা বাক্য রচনা করি, নি দিয়ে নিয়োগ, নিবারণ, নিদারুণ, নিকৃষ্ট, নিগৃহ, এগুলি মূলত সম্যক বা আতিশয্য বা নিন্দা প্রকৃতির শব্দ গঠন করা হয়। তারপর পরা, এই উপসর্গটির মধ্যে দিয়ে আমরা বৈপরীত্য বা সম্যক অর্থ প্রকাশ করি, যেমন পরাজয়, পরামর্শ, পরাভব, পরাকাষ্ঠা, পরাক্রম, এইরকম শব্দগুলি মূলত গঠন করা হয়। তারপর আমাদের যে স এই উপসর্গটির সঙ্গে অর্থে ব্যবহার করা হয়, যেমন সজোর, সপাট, সটান, এই শব্দগুলি উপসর্গ দিয়ে গঠন করা হয়। এবং আমাদের শেষ যে উপসর্গটি আছে অব, এই অব উপসর্গ দিয়ে আমরা মূলত বিরতি বা মন্দভাব এগুলি প্রকাশ করে থাকি, যেমন অবনতি, অবক্ষয়, অবস্থান, অবরোধ, মূলত এই ধরনের শ্রেণীর বা এই ধরনের শব্দগুলি এই উপসর্গগুলি দিয়ে গঠন করা হয়।
আমাদের পরবর্তী প্রশ্ন, ক্রিয়ার মূল কিভাবে ক্রিয়াপদে পরিণত হয় তা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এই প্রশ্নটি আমরা দ্বিতীয় সেটে আলোচনা করেছি। তোমরা দ্বিতীয় সেটের ব্যাকরণ বিভাগের যে প্রশ্নগুলি আছে সেটি একটু ভালো করে লক্ষ্য করলেই এর উত্তরটি পেয়ে যাবে যে ক্রিয়ার মূল কিভাবে ক্রিয়াপদে পরিণত হচ্ছে। অর্থাৎ একটি ক্রিয়ার মূল অংশ বা ধাতু তার সঙ্গে সহযোগী শব্দখণ্ড যুক্ত হয়ে আমরা জানি সাধিত ধাতু গঠিত হয়, এবং সাধিত ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যুক্ত হয়ে ধাতুগুলি ক্রিয়াপদে পরিণত হয়। তাহলে কি দেখলাম, যে মূল ধাতুর সঙ্গে সহযোগী শব্দখণ্ড বা শব্দাংশ যুক্ত হয়ে সাধিত ধাতু গঠিত হচ্ছে, সাধিত ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদে পরিণত হচ্ছে। এটি আমরা আগের সেটের প্রশ্নের সঙ্গে আলোচনা করেছিলাম, তাই আমি আর এই প্রসঙ্গে আলোচনা করছি না। আমাদের 11 নম্বর দাগের তৃতীয় প্রশ্ন হচ্ছে, সুমন নীরব নিস্পন্দ হয়ে ছাগলের মতো দাঁড়িয়ে রয়েছে। বাক্যের মধ্যে যে সমস্ত সন্ধিযুক্ত পদগুলি আছে তা খুঁজে বের করো এবং তাদের সন্ধি বিচ্ছেদ করো। এখানে যদি আমরা বাক্যটি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে নীরব এবং নিস্পন্দ এই দুটি সন্ধিযুক্ত পদ এই বাক্যের মধ্যে রয়েছে, এবং এগুলির সন্ধি বিচ্ছেদ করতে গেলে দেখব আমরা নীরব নিহ যুক্ত রব অর্থাৎ দন্ত নয়হস্যি বিসর্গ যুক্ত র ব সমান দন্ত নয় দিঘি র ব নীরব হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে বিসর্গধ্বনি আগের স্বরধ্বনিকে দীর্ঘায়িত করছে, অর্থাৎ হ্রস্ব ইকার দীর্ঘ ইকারে পরিণত হচ্ছে এবং নীরব শব্দটি গঠন করছে। তারপর নিস্পন্দ, এক্ষেত্রে নিহ যুক্ত পন্দ, নিহ যুক্ত পন্দ অর্থাৎ দন্ত নয়স্যি বিসর্গ যুক্ত প দন্ত নয় দয়ে নিস্পন্দ এই শব্দটি গঠন করছে। এক্ষেত্রে বিসর্গধ্বনি স্বধ্বনিতে পরিণত হচ্ছে এবং পরবর্তী শব্দের সঙ্গে যুক্ত হয়ে যুক্ত ব্যঞ্জন হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিসর্গ সন্ধির আমরা প্রথম যে দুটি ক্লাস করেছি সেই ক্লাসেই দেখবে এই নিয়মগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। তোমাদের যদি এই প্রশ্নগুলি নিয়ে কিছু বুঝতে অসুবিধা হয় বিসর্গ সন্ধি থেকে, তাহলে তোমরা প্রথম দুটি ক্লাস ভালো করে লক্ষ্য করলেই কিন্তু এই নিয়মগুলি নিয়ে আলোচনা করা হয়েছে, দেখবে সেখানে তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তারপর 12 নম্বর দাগের প্রশ্ন, সেখানে অনুচ্ছেদ রচনা নিয়ে বলা হয়েছে। পরিবেশ ও মানব জীবন, খেলাধুলার প্রয়োজনীয়তা, গ্রীষ্মের নির্জন দুপুর, এগুলি অনধিক 150টি শব্দের মধ্যে লিখতে হবে। যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা লিখতে হবে। তারপর 13 নম্বর দাগের প্রশ্ন দেখো, একটি বোধ পরীক্ষণ দেওয়া হয়েছে এবং এই বোধ পরীক্ষণটি তোমরা আগেই বোধ পরীক্ষণের যে ক্লাস হয়েছে সেখানে তোমরা এগুলির উত্তর করেছো, তাই আমি এই প্রশ্নগুলি নিয়ে আর আলোচনায় আজকের ক্লাসে আর করছি না। আমি আজকের ক্লাসের অর্থাৎ এই গ বিভাগের যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম, তোমাদের মূলত ব্যাকরণ ও নির্মিতি অংশের প্রশ্নগুলি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এখান থেকে যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে বা কোনো সংশয় থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারো এবং সেই প্রশ্নগুলি নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব, বা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও এই প্রসঙ্গগুলি নিয়ে প্রশ্ন করতে পারো। আমি পরবর্তী ক্লাসে এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। আমাদের চতুর্থ সেটের প্রশ্নের আলোচনা এর সঙ্গেই শেষ হচ্ছে। আমরা পরবর্তী ক্লাসে পঞ্চম সেটের প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঈশ্বরের কাছে সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি।